দাদা, আপনি জানেন যে যুক্তরাষ্ট্র সম্প্রতি তাদের নিরাপত্তা নীতি একটা প্রকাশ করেছে। তার বিভিন্ন দেশের সাথে তাদের সম্পর্ক রিবিল্ড করা হয়েছে, কারোর সাথে সম্পর্ক আর একটু ভালো, কারোর দূরে ঠেলে দিচ্ছে। এখন তার যে নিরাপত্তা নীতি, এটা আমি যতদূর দেখলাম, আপনার সাথে বিহাইন্ড দ্য ক্যামেরা যে আলাপ করছিলাম অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে, দেখলাম যে মানে তার দূরের শত্রুরা, আমেরিকার দূরের শত্রুরা খুব কাছে এসে পড়ছে। কারণ এটা কি রাশিয়ার জন্য লাভ হচ্ছে, আর এর ফলে কি ইউরোপ বা ন্যাটো ভাঙন ধরবে? আপনি কি বলেন, বলেন তো একটু শুনি আপনার বিশ্লেষণটা, সঙ্গে আমার দর্শকরাও আপনার এই বিশ্লেষণটা শুনবে। আপনি তো অনেকগুলো বিষয় একসাথে বলে ফেলছেন, আপনি একটা একটা করে ব্রেক করেন। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যখন ক্ষমতায় আসেন, হ্যাঁ, কি তার স্লোগান কি ছিল? মেক আমেরিকা ফার্স্ট। আবার আমেরিকাকে শীর্ষ পর্যায়ে নিয়ে যায়, তাই তো? সেই শীর্ষ পর্যায়ে ধরে রেখেই কিন্তু ট্রাম্পের যে নিরাপত্তা নীতি দেখবেন যে এইটা কিন্তু তারই আদলে করা, তারই আদলে করা। ট্রাম্প একটা জিনিস বুঝতে পেরেছে যে এই যে বিশ্ব নেতৃত্ব দেওয়ার চেয়ে এখন নিজের অর্থনীতি বাঁচানোটা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি। যে দেশের ঋণ $38 ট্রিলিয়ন বেশি, রাইট। হ্যাঁ, এবং পৃথিবীর সবচেয়ে বড় 5টা দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতির সমান। এটা কিন্তু অ্যালার্মিং মার্কিন যুক্তরাষ্ট্র। এবং যেটা হচ্ছে যে সেটা যদি এইভাবে যদি চলতে থাকতো, তাহলে 2042-এর মধ্যে যেটা হতো, যুক্তরাষ্ট্র কলাপস করতো, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের ইকোনমি কলাপস করতো। এই থেকে বের হওয়ার জন্যই মূলত হচ্ছে ট্রাম্প কিছু ইনিশিয়েটিভ। এইখানে কিছু জিনিস আপনি যেমনটা বলছিলেন যে অন্যকে সুরক্ষা দিতে যায় যুক্তরাষ্ট্র এখন আর অতিরিক্ত অর্থ ব্যয় করার মতো বিলাসিতা যুক্তরাষ্ট্রে যেতে চাচ্ছে না একদম। এই নীতিতে কিন্তু এই জিনিসটা একেবারে স্পষ্ট। মানে আমি যদি ভুল না বুঝে থাকি, আমার ধানের গোলায় আমার চাল নাই, আমি অন্যকে কেন খাওয়াবো? একদম যদি আপনি বাংলা ভাষায় বলি, আমার পকেটে টাকা নেই, আমি কি ধার করে এখন দিব? এই পর্যায়ে কি আমেরিকা চলে গেছে এখন? অনেকটা এরকম। যদি আমরা একটু একটু করে আমরা দেখি যে এই 33 পৃষ্ঠার নিরাপত্তা নীতি আমরা সব তুলে ধরতে পারবো না, কিন্তু যেটা হচ্ছে যে এটা যেভাবে আমরা বিশ্লেষণটা করলাম, কি পয়েন্টগুলো, হ্যাঁ, মানে 12টা ধাপ আছে, 12টা ধাপে ভাগ করা যায়। মানে একটার সাথে আরেকটার যে সিকোয়েন্সগুলো, এগুলো যদি ভাগ করা যায় তাহলে মোটামুটি 12টা স্টেপ পাওয়া যায়। আচ্ছা, তো স্টেপগুলো কি কি? যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ সবার আগে, সেই ক্ষেত্রে হচ্ছে কি নিজ দেশের নিরাপত্তাকেই অগ্রাধিকার দেবে। আচ্ছা, তার মানেটা কি দাঁড়ালো? যে ইউরোপ রক্ষায় নেটোকে শেল্টার দেওয়া, নেটোতে বিনিয়োগ বাড়ানো, এটার পক্ষে কিন্তু যুক্তরাষ্ট্র নাই। তার মানেটা কি দাঁড়ালো দেখেন। তাহলে কি মেক আমেরিকা ফার্স্ট কিন্তু একেবারে প্রথমেই মিলে গেল, একদম প্রথমে। তারপরে আসেন সামরিক শক্তি বা প্রতিরোধ ক্ষমতা নিয়ে। কি বলছে যে এখন যুক্তরাষ্ট্র যে জিনিসটা এতদিন পরে এসে চিন্তা ভাবলো, সেটা হচ্ছে কি, যেখানে ইরান, রাশিয়া, চীন বা তুরস্ক অন্যরা যেখানে এগিয়ে গেছে হাইপারসনিক অস্ত্র, যুক্তরাষ্ট্র হচ্ছে হাইপারসনিক অস্ত্র, স্পেস, সাইবার যুদ্ধ এবং আধুনিক অস্ত্র তৈরির দিকে যুক্তরাষ্ট্র মনোযোগ দিবে। এখন দেখেন এরপরে যেটা এত বছর যেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র একটা জায়গাতে সরে আসছে, সেটা কি প্রধান প্রতিদ্বন্দ্বী চেঞ্জ হয়েছে। কিন্তু আগে যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় থ্রেট মনে করতো কাকে? রাশিয়াকে। এই জায়গা থেকে যুক্তরাষ্ট্র এখন তার প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছে চীনকে। হ্যাঁ, এই জায়গায় একদম দুইটা জিনিস স্পেসিফিক। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র চীনকে কোনো ছাড় দিবে না এবং ইন্দো প্যাসিফিক কৌশল বাস্তবায়নের জন্য যা যা প্রয়োজন সম্পূর্ণ যুক্তরাষ্ট্র করবে। তার মানেটা কি দাঁড়ালো? পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্র একদম পুরোপুরি মনোযোগ দিবে। এই জিনিসটা, এইটা কিন্তু আমাদের জন্য খুব সতর্কের বিষয় বাংলাদেশের জন্য, কারণ যেহেতু দক্ষিণ পূর্ব এশিয়া, এইটা একটা বিষয়। আরেকটা কি, চীনের অর্থনীতি এবং প্রযুক্তি সীমিত করা। হ্যাঁ, চিপ টিপ এইসব যে বিষয়গুলো আছে, বাস্তবতা ফিরে আসছে একদম এইসব জিনিসে। তো এই যদি হয়, আর যেটা হচ্ছে কি রাশিয়াকে বলতেছে কি যে স্ট্র্যাটেজিক স্টেবিলিটি আছে। হ্যাঁ, সরাসরি সংঘাত না, রাশিয়াকে সরাসরি সে থ্রেট মনে করছে না, বাট হ্যাঁ
কৌশলগত ভাবে তাকে মোকাবেলা করা যাবে, ডিল করবে, এটাতে রাশিয়াও খুশি। তো এই দুইটা জিনিস, এই যে 3 নম্বর আর 4 নম্বর, একটা হচ্ছে চীন, একটা রাশিয়া, এই দুইটাই হচ্ছে বাংলাদেশের ইস্যু আসে এই দুইটাতে। একটা হচ্ছে বঙ্গোপসাগর BRI ইস্যুতে, হ্যাঁ, যেটা হচ্ছে যে ইন্দো প্যাসিফিক কৌশল ইস্যুতে, আর একটা হচ্ছে যে রাশিয়ার সাথে আমাদের যে বাণিজ্য, জ্বালানি বাণিজ্য এইগুলোর ইস্যুতে। সেটাই হলো বড় প্রশ্ন। ঠিক আছে, এখন দেখেন আরেকটা বিষয়, আমি কোনো কিছু দেখো না, এখন আরেকটা কথা কিন্তু যুক্তরাষ্ট্র বলে দিয়েছে, ওই কথা আমি শুনবো, ইউরোপের নিরাপত্তার বোঝা তা আর সে আর এককভাবে নিবে না। এখন আমি আপনাকে বলি, যেহেতু আপনি আমাকে মাঠে নামিয়ে দিলেন আজকে, সেটা হচ্ছে আমি সবসময় একটা কথা বলি, আমি ট্রাম্প কাকুর ভক্ত। আপনি যতই টাকা বলেন সারা পৃথিবীটা, এই যে নিরাপত্তা নীতি, তাদের নিজের ঘরে ঝাঁকলো, আমার রান্নাঘরে কি রান্না আছে, আমি কি খাবো, প্রতিবেশীকে কি খাবো, এটা তো ট্রাম্পের সময় হলো। বাইডেন প্রশাসন গেছে না, ওবামা প্রশাসন গেছে না, এটা তখন কোথায় ছিল? এই যে আমি ধরলাম যে ট্রাম্পের মাথা থেকে এটা আসেই নাই, তার যে থিঙ্ক ট্যাঙ্ক আছে তার মাথা থেকে এগুলো আসছে। ট্রাম্প প্রচুর খারাপ কাজ করছে, আপনি যা বলেন, অনেক প্রমাণ করছে, যুদ্ধ থামানোর চেষ্টা করছে, যুদ্ধ লাগেছে, কিন্তু সে রিয়েলাইজ করছে, হি ইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ স্টেট অফ আমেরিকা, যে রিয়েলাইজ করছে যে আমার তো ঘরের অবস্থা খারাপ, আমার $38 বিলিয়ন, আপনি যেটা বলেন ট্রিলিয়ন ডলার ঋণের বোঝা। আজকে যদি আমেরিকার একটা সন্তান জন্মগ্রহণ করে, তখন তারকে এই করের বোঝাটা নিয়ে জন্মাতে হয়। এম আই রাইট? প্রায় সেটা কিন্তু অনেক, প্রায় হচ্ছে আপনার $1.5 লাখ। তাহলে আপনি মনে করেন সে এতদিন পরে আমি ট্রাম্পকে এই দিকটা সাধুবাদ দিচ্ছি, অনেক দিকটা মানুষের নেগেটিভ পজিটিভটা থাকে, কিন্তু সে যে রিয়েলাইজ করতে পারছে যে বাবা আমার তো সবকিছু নিজের পরিস্থিতি খারাপ। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। আমাদের ভিডিওগুলো আপনারা শেষ পর্যন্ত দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করে সঙ্গে থাকুন। আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের জানিয়ে দিন। দাদা, আপনি পয়েন্টগুলোর মধ্যে আছেন, এর মধ্যে তো আমি একটু ইন্টারাপ্ট করলাম, বাধ্য হলাম, যেহেতু আমার ট্রাম্প কাকুর কথা আসছে। ঠিক আছে, এখন দেখেন, প্রযুক্তি যে জাতীয় নিরাপত্তার অংশ, সেই জিনিসটা কিন্তু ট্রাম্প রিয়েলাইজ করতে পেরেছে এবং এটাকে তিনি ঘোষণা দিয়েছেন। এটা যুক্তরাষ্ট্রের অন্তত আরো 10 বছর আগে করা উচিত ছিল। সেটা কি বললো ট্রাম্প প্রশাসন, কি বললো আপনি দেখেন, যে AI, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম এবং যেটা হচ্ছে সাইবার টেক, এই জিনিসগুলোকে ট্রাম্প অগ্রাধিকার দিয়েছেন এবং যেটা বলছেন কৌশলগত প্রযুক্তি প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের হাতে যেন এই প্রযুক্তি তাদের হাতে না যায়। এইটা তো একটা। এরপরে দেখেন শিল্প সরবরাহের যে শৃঙ্খল, এই জায়গাটা কিন্তু ট্রাম্প গুরুত্বারোপ করেছেন। কিরকম গুরুত্বপূর্ণ যেসব পণ্যগুলো আছে সেইখানে বিদেশের উপর নির্ভরশীলতা কমানোর জন্য তিনি বারবার বলছেন, এবং দেশের যে উৎপাদন বাড়ানো, মানে এটাকে কি বলে, রিশোরিং, যেটা মানে দেশজ আমরা যেটা বলি রিশোরিং, যেটাকে বলে আর কি। হ্যাঁ, তো এই যে দেশজ উৎপাদন বাড়ানো, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই জিনিসটা কিন্তু মানে যুক্তরাষ্ট্রের মাঝখানে যে কয়েকটা গভর্নমেন্ট গেছে, এইটা ফোকাস আউট অফ ফোকাস করে না। হ্যাঁ, এই জিনিসটা করে না, এইটা ট্রাম্পকে সামনে নিয়ে আসছে, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস তাদের দেশে। আরেকটা, হ্যাঁ অবশ্যই, এরপরে দেখেন সাইবার এবং হাইব্রিড যে হুমকিগুলো, এই হুমকির নিরাপত্তার জন্য কি করলো? সাইবার আক্রমণ, ভুয়া তথ্য, ডিজিটাল গুপ্তচর বৃত্তি, এই জিনিসগুলো যাতে প্রতিরোধ করা যায়, এর জন্য কি সামরিক নিরাপত্তার মতো এই জিনিসগুলোকে গুরুত্ব আরোপ করেছেন। তারপরে দেখেন আরেকটা জিনিস, রেজিম চেঞ্জ নীতিটাকে বাদ দিয়েছেন, যেটা তুলসী গাবার, যেটা আপনার বান্ধবী সরাসরি বলেন না, এখন তুলসী গাবার যে বলেও আপনারা কথা রাখছেন। এখন দেখেন যে তুলসী গাবার, যেটা আপনার গলফ সিকিউরিটি কনভেনশন ছিল, এটা গত 2 মাস আগে, ওই যে অন্য দেশের সরকার পরিবর্তন, যুক্তরাষ্ট্র এই পর্যন্ত 1946 সন থেকে 2025 সন পর্যন্ত 93 বার বিভিন্ন দেশে রেজিম চেঞ্জের মানে চেষ্টা চালিয়েছে, চালিয়েছে, বহু জায়গায় সফল হয়েছে, আমি নাম বলবো না, দরকার নেই, আপনারা জানেন। কিন্তু মজার বিষয় হচ্ছে কি, ইরানে 2 বার ট্রাই করে 2 বারই ফেইলিয়ার হয়েছে, এবার অনেক দেশে করছে। ঠিক আছে, এখন দেখেন রেজিম চেঞ্জ এটা থেকে এইখানে তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, রেজিম চেঞ্জ করার যে কৌশল, এই কৌশলে কিন্তু প্রচুর বিনিয়োগ করতে হয়। এই টাকাটা হচ্ছে কি, আপনি এইটা তো জুয়া খেলার মতন একটা,
কারণ আমি রেজিম চেঞ্জ করছি, পরে যে আসবে সে তো আমার প্রতিশ্রুতি দিয়ে আসতেছে, কিন্তু পরে সে আমার সাথে কি করবে, তার সাথে তো আমার কারণ লিখিত চুক্তি নাই, সে পরে যদি পোল্টি নেয়। সেটাই আমার দেখা আমেরিকার সব প্রেসিডেন্টের মধ্যে আমি মানে সব দিক থেকে অ্যানালাইসিস করি, সব দিক দিয়ে যদি অ্যানালাইসিস করি, হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে কি ক্লিনটন এমন একজন মানুষ, হ্যাঁ, এইরকম প্রেসিডেন্ট পাওয়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্র পাবে কিনা এটা সন্দেহ আছে, এই জিনিসটা সন্দেহ আছে। এখন দেখেন কি বলছে, যে জায়গাটাতে থ্রেট পড়েছে ট্রাম্পের নীতিতে, দেখেন সেটা কি, অভিবাসন এবং সীমান্ত নিরাপত্তা। এই যে অভিবাসন, ট্রাম্প প্রশাসন যে জিনিসটা সরাসরি বলছে যে এই অবৈধ অভিবাসীর কারণে যুক্তরাষ্ট্রের মানুষের কর্মসংস্থান সীমিত হচ্ছে। কথাটা যাই বলেন না কেন যৌক্তিকতা আছে এবং 100% আপনি যদি ওইভাবে চিন্তা করেন, এই কারণেই সীমান্তে কঠোর নিরাপত্তা আরোপ করবে। আপনি মেক্সিকোর কথা বলছেন, হ্যাঁ, মানে যাদের যাদের সাথে তাদের সীমান্ত, মেক্সিকোতে সবচেয়ে বড় তাদের নাম বললাম না। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে অর্থনৈতিক যে চাপ আছে নিজেদের, তারা যে যুক্তরাষ্ট্র যে অর্থনীতিতে চাপে আছে সেই জিনিসটাকে নিরাপত্তার অস্ত্র হিসাবে ব্যবহার করা। কারণ হচ্ছে কি, নিষেধাজ্ঞা, ট্যারিফ এবং বাণিজ্য নীতিতে এটা সরাসরি চাপ প্রয়োগ করা, যাতে অর্থনীতিকে স্টেবিলিটিতে আনা যায় দ্রুত, এবং সেই অর্থ মানে হচ্ছে কি, জাতীয় নিরাপত্তা যতটুকু গুরুত্বপূর্ণ অর্থনীতিও একইভাবে ততটুকু গুরুত্বপূর্ণ। মানে জিনিসটা কিন্তু খুবই চমৎকার। এবং আরেকটা জিনিস দেখেন, আরেকটা জিনিস কি বলছে, যে বহুমেরীকরণ বিশ্ব বাস্তবতা, যে এটা অবশেষে কিন্তু যুক্তরাষ্ট্র এত বছর কিন্তু যুক্তরাষ্ট্র স্বীকার করে নাই, নিজেদেরকে একক সুপার পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এখন বলছে কি, চীন, রাশিয়া সহ যে আঞ্চলিক শক্তিগুলো আছে তাদেরকে গুনতে হবে, না গুনে কোনো উপায় নাই। এবং যেটা হচ্ছে কি, তার এখন নজর হচ্ছে যে অর্থনীতি বাঁচাও, একদম সোজা হিসাব। তাহলে যে যে জিনিসটা, হ্যাঁ, যে এই যে অবস্থাটা এখন রাশিয়াকে এইটা নিয়ে কিন্তু রাশিয়ার একটা হিসাব আছে ডেফিনেটলি। রাশিয়া বলছে কি, রাশিয়া বলছে যে হ্যাঁ, যুক্তরাষ্ট্র রাশিয়াকে সরাসরি বা প্রধান শত্রু বলছে না, এইটা রাশিয়ার জন্য কিন্তু একটা রিলিফ। কিন্তু ক্রেমলিন যে কথাটা বলছে, যে ক্রেমলিনের নীতির সাথে ট্রাম্পের নীতি অনেকটা মিলে যায়, কিন্তু যে জিনিসটা হচ্ছে যে এটা কি সংলাপ এবং কূটনীতির, হ্যাঁ, একটা আপনার তাদের সাথে আলোচনা চালিয়ে যেতে পারে, আলোচনা চালানোর একটা রাস্তা খুলেছে। কিন্তু যেটা হচ্ছে, হ্যাঁ, বা যে বৈশ্বিক যে নিরাপত্তার বাস্তবতা, সেইটা যুক্তরাষ্ট্রের নীতি তুলনামূলকভাবে বাস্তবসম্মত, সেইটা ঠিক আছে। কিন্তু মস্কো একটা জিনিস বলেছে, সেটা কি, সেটা হচ্ছে যে শুধু নীতিপত্র নয়, বাস্তবে যুক্তরাষ্ট্র কি করে সেইটাই আসল বিচার। কারণ হচ্ছে কি, ন্যাটোর সম্প্রসারণ, সামরিক উপস্থিতি, এইসব নিয়ে যে রাশিয়ার যে পুরনো উদ্বেগগুলো আছে, এইগুলো কিন্তু এখনো রয়ে গেছে। ফলে যেটা হচ্ছে, রাশিয়া বলছে কি, তারা এখন যুক্তরাষ্ট্রকে পর্যবেক্ষণ করবে, কেবল ঘোষণায় বিশ্বাস করবে না। কারণ যুক্তরাষ্ট্রের এই নীতি ঘোষণার আড়ালে, হ্যাঁ, সিআইএ ডিপ স্টেট কিভাবে পরিচালনা করে, এই জিনিসগুলা রাশিয়া অবজার্ভ করবে। এটা দিমিত্রি পেসকভ, যিনি হচ্ছেন ক্রেমলিনের প্রতিনিধি এবং মুখপাত্র, তিনি এটা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে বলেছেন। যেহেতু রাশিয়ার মধ্যে আছে, আমি দর্শকদের একটা জিনিস দেখাই, আপনি আমার সাথে করবেন। ভাই কাপটা ভেঙেন না, এটা হচ্ছে আপনার, আমি দর্শক আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিই, আপনারা আরো বুঝে গেছেন, তারপরে আমি আপনাদের আরেকটু বলে দিই। এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের ফোকাসটা ছিল এটা রাশিয়া, এটা হচ্ছে চীন। এই রাশিয়ার প্রতি ফোকাস থাকতে থাকতে চীন অনেক দূর চলে গেছে ইকোনমিক ভাবে, টেকনোলজি ভাবে। এখন আমেরিকা ধরা ছোঁয়ার বাইরে। আগে কিন্তু একসাথেই ছিল। দর্শক লক্ষ্য করবেন, আপনিও লক্ষ্য করবেন যে রাশিয়ার দিকে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এই জিনিসটা যখন বুঝতে পেরেছে, ততক্ষণে অনেক সময় পার হয়ে গেছে। এবং ট্রাম্প প্রশাসন যেটা করছে দেখেন, আমি কিন্তু গ্লাসটা উল্টে দিলাম, রাশিয়াকে পেছনে ফেললাম। প্রধান থ্রেট তারা ইকোনমিতে এবং অন্যান্য ক্ষেত্রে চীনকে দিচ্ছে। কারণ স্বাভাবিকভাবে কোনো একটা জিনিসের উপরে বেশি ফোকাস করলে অন্যগুলা দৃষ্টিভঙ্গি। আপনারা এটা কিন্তু যুদ্ধের ক্ষেত্রেও দেখেন,
যেমন ধরেন যে আমি যদি রাশিয়ার যুদ্ধের কথা বলি, রাশিয়ার যুদ্ধে রাশিয়ার অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। কিসের জন্য? যুদ্ধের যে অনুষঙ্গ, সামরিক অনেক কারখানা তৈরি হয়েছে এবং এগুলাতে 24 আওয়ার্স কাজ চলছে। ফলে যেটা হচ্ছে যে কাজটা চলছে কি যুদ্ধ কেন্দ্রিক সরঞ্জাম তৈরিতে। ফলে যেটা হচ্ছে অন্যান্য জায়গাগুলো রাশিয়ার কিন্তু অনেক ক্ষেত্রে ডিফোকাস হয়ে গেছে। এইটাই কিন্তু হয় দীর্ঘদিন যুদ্ধ চললে। এখন যেটা হচ্ছে এর জন্য রাশিয়া এখন অন্যান্য জিনিসগুলোতেও ফোকাস করার টার্গেট করেছে, যে অস্ত্র কারখানা যেভাবে চলতেছে এই শিল্পটা এইভাবেই চলবে, আর বাকিগুলাকে আবার অস্ত্র কেনা টেনে অন্য জিনিসগুলাকে আমরা এখন যেতে চাই ইউরোপ আমেরিকার যে মত পার্থক্য যে জিনিসগুলো আসছিল, ন্যাটো কি তাহলে ভেঙে যাবে কিনা। তার আগে দাদা আমরা একটু দর্শকদের কাছ থেকে ঘুরে আসি, তারপরে আপনার কাছ থেকে সর্বশেষ ইউক্রেন রাশিয়ার পরিস্থিতি নিয়ে তারপর আজকের অনুষ্ঠানটা শেষ করব। আপনি প্রস্তুত হন। মজুমদার নামে আমাদের এক দর্শক লিখছেন, দারুণ লাগছে আপনাদের অনুষ্ঠানগুলো। আমি দুলাল চন্দ্র মজুমদার, রায়পুর, ছত্তিশগড়, ভারত থেকে দেখছি। ভালো থাকবেন। আমি আমাদের যে দেশের বাইরে যে বন্ধুরা আছেন তাদেরকে বলতে চাই যে বাংলা ভাষাভাষীদের মাঝে আমাদের এই অনুষ্ঠানটা ছড়িয়ে দিন, লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ আপনাকে। সম্রাট নামে আমাদের আরেক দর্শক লিখছেন, ভারত থেকে দেখছি। ধন্যবাদ আপনাকে। আপনিও আমাদের অনুষ্ঠানগুলো দেখেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলেন। এমডি তারা মোড়ল উনি লিখছেন, আমি সবসময় দেখি, আমার কাছে খুব ভালো লাগে, পছন্দ লাগে, তাই রাশিয়া লাগে পারবে না কোনোদিন কেউ। যাক, আপনার ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানটা দেখেন। আপনি আপনার এলাকায়, আপনার পুরো এলাকায় আমাদের খবর বিশ্ব সংযোগ, আমাদের এই বিশ্ব সংযোগটা ছড়িয়ে দিন আমাদের অনুষ্ঠানটা। সমীরন লিখছেন, আমি আপনাদের নিয়মিত শ্রোতা। ধন্যবাদ আপনাকে। কামরুল হাসান লিখছেন, পৃথিবীতে যদি অশান্তির জন্য কেউ নোবেল পুরস্কার পেত তাহলে সেই পুরস্কার প্রাপ্তি হতো ডোনাল্ড ট্রাম্প। যার উনি পুরস্কার কিতে পেল না পেল ওনার যায় আসে না, উনি ওনার পুরস্কার চাই। বিশেষ করে দাদা যেটা বলছিলাম কমেন্টের আগেই, যে সর্বশেষ পরিস্থিতি দিয়ে তারপরে দর্শকদের কাছ থেকে আমরা আজকে বিদায় নিয়ে নিচ্ছি। এই যে যুক্তরাষ্ট্রের যে নতুন, বারবার এই কথাটা আসছে কারণ আজকে এটা নিয়ে আমরা এপিসোড করি, নিরাপত্তার যে নীতি, নতুন যে তারা যে নীতিটা ঘোষণা করলো, এই নীতিতে কি ন্যাটোর উপরে চাপ বাড়বে বা ন্যাটোর দেশগুলোর মধ্যে কি কোনো ফাটল সৃষ্টি করবে? আপনি যদি সংক্ষেপে একটু দর্শকদের বুঝিয়ে দিতেন। কিছু দেশ চায় না যুদ্ধ দীর্ঘায়িত হোক, আবার কিছু দেশ চায়। ঠিক আছে, ফলে যেটা হচ্ছে কি ন্যাটো কিন্তু অভিন্ন কোনো নীতি গ্রহণ করতে পারছে না, যার সুযোগ নিচ্ছে রাশিয়া। ঠিক আছে, এখন দেখেন এইখানে তারপর যদি নিরাপত্তা নির্ভরতা দেখেন, এখন পর্যন্ত ইউরোপের কোনো দেশের লং রেঞ্জের কোনো ব্যালিস্টিক মিসাইল নাই আছে, এটা তাদের ব্যর্থতা। এখন তারা এতদিন পরে বুঝতে পারছে যে এখন তাদের এটা উৎপাদন করা দরকার। হ্যাঁ, তাহলে দেখেন ইউরোপ নিরাপত্তা নির্ভরতায় যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল, এটা এই জিনিস কিন্তু স্পষ্ট মোটামুটি। এখন ইউরোপ কি চায়? ইউরোপ চায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গড়তে, কিন্তু সেইটা তো সময়ের ব্যাপার নাকি, একদিনে তো হবে না। তাহলে ইয়েতে যেটা হবে দেখেন, নেটোর ভেতরে যে ভারসাম্যটা, এই ভারসাম্যটা তো বদলাচ্ছে, রাইট? তাহলে কি আমেরিকার সাথে ইউরোপ প্রতিযোগিতায় যেতে পারবে না, বা ইভেন রাশিয়ার সাথেও যেতে পারবে না, ইভেন চীনের সাথেও যেতে পারবে না। তাহলে কার সাথে যাবে? ইউক্রেনের সাথে, যে দেশে এখন অস্তিত্ব নেই। এখন দেখেন এই সব কারণের মধ্যে কিছু জিনিস যুক্ত হয়েছে। সেটা কি? চীন ও মধ্যপ্রাচ্য নীতি আমেরিকার। কি আমেরিকা ভাবে চীন তার প্রধান হুমকি। হ্যাঁ, ইউরোপে অর্থনৈতিক স্বার্থ তুলনামূলকভাবে কম। কারণ হচ্ছে আমেরিকা হচ্ছে দেখেন যে নতুন যে ট্রাম্পের শুল্ক নীতি, এই শুল্ক নীতিতে ইউরোপকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে ট্যাক্স কত ধরছে? ফ্ল্যাট 15%। এই যে 15% ট্যাক্স ধরেছে, এইটা কিন্তু দেখেন ভারতের ট্যাক্স হচ্ছে কত? 50% প্লাস। চীনের ট্যাক্স 100%, তাই তো? কম 10% কমাইছে, সম্মান রাখছে আর কি, কিছুটা 10% কমিয়েছে। কিন্তু ইউরোপের যখন ইউরোপীয় ইউনিয়নে যখন 15%, তার মানে কিন্তু এটা হয়ে গেল 31 দেশের উপর। তো এখন তাহলে দেখেন এখন তাহলে কি হবে? এইখানে ট্রাম্প এই জায়গাটাকেই ক্যালকুলেশন করেছে যে আমি যে চীনকে ধরতে গেলাম আর ভারতকে ধরতে গেলাম, ধরতে গিয়ে তো আমার এই দিক দিয়ে বাকি সব দেশের সাথে আমার ট্যাক্স হয়ে গেল। তাহলে আমি কিসের জন্য আমি ছাড় দিচ্ছি? তো এইসব কারণে হচ্ছে কি যে নেটো
দুর্বলতা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। আর এই ক্ষয়টা কিভাবে প্রকাশ পাচ্ছে এটাও কিন্তু একটা বিষয়। এটা নিয়েও আমরা আরেকটা এপিসোড এখন দেখে না এখানে বলে দিচ্ছি, এত বিস্তারিত যাওয়া যাবে না। তো এটা কি রকম তাহলে দেখেন, কমান্ড কাঠামো যেটা নেটোর যে কমান্ড কাঠামো সেইটার সিদ্ধান্ত কি দৃঢ় প্রক্রিয়ায় হচ্ছে। এটা কিন্তু খেয়াল করে দেখবেন যে এখন একটা কিছু করতে হবে, এইটা দেখবেন যে 15 দিনেও ডিসিশন হবে না, ততদিনে কি রাশিয়া 10টা ডিসিশন নিয়ে ফেলবে। ফলে যেটা আর সবচেয়ে বড় যে জায়গায় নেটো ধাক্কা খেয়েছে সেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্রের নেটোর বাজেট। এখন নেটোর বাজেট যুক্তরাষ্ট্র বলছে কি কমায় দিবে, মানে এখন তো আগে তো ট্রাম্প বলছিল যে কমাইতে পারে নাই, এখন তার নতুন নীতিতে সে তো এইটা সুবিধা হয়েছে যে ট্রাম্প কমাইতে পারবে ইজিলি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ময়দানের খবর কি বলেন? যুদ্ধের ময়দানে সর্বশেষ হচ্ছে যে ইউক্রেনে আরো কিছু এলাকা হচ্ছে আপনার গ্রাম দখল করেছে, হ্যাঁ অঞ্চল রাশিয়া দখলে নিয়েছে। এবং যেটা হচ্ছে কি সবচেয়ে বড় জিনিস হচ্ছে গত 1 সপ্তাহে ইউক্রেনের প্রচুর সৈন্য মারা গেছে। এর মধ্যে পরশুদিন মারা গেছে আপনার 1450 জন। এটা কি নিরপেক্ষ সূত্র নাকি রাশিয়ার নিরপেক্ষ সূত্র? ঠিক আছে, যুদ্ধকে তো অনেক নিউজ আমরা যেটা পাই যে এই যে ইউক্রেন আসলে কতক্ষণ টিকে থাকবে, এটা এখন যদিও জেলেনস্কি অনেক কিছু স্বীকার করছে না, যত স্বীকার করছে না ক্যাজুয়ালিটিস তত বাড়ছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি যে যুদ্ধক্ষেত্রে যে চেইন, রসদ সরবরাহের চেইন ভেঙে ফেলছে রাশিয়া তো হামলা ভেঙে ফেলার কারণে যেটা হচ্ছে এখন রসদ পৌঁছাচ্ছে না, যখন যা দরকার তা পৌঁছাচ্ছে না। হ্যাঁ, এখন ধরেন যে এর মধ্যে হচ্ছে কি মাঝেই যেটা রাশিয়া হচ্ছে বড় ধরনের হামলা করছে। এই বড় ধরনের হামলাগুলোতে যেটা হচ্ছে ব্যাপক, মানে এখন রাশিয়ার টেম্পারেচার কোথাও হচ্ছে 1 থেকে 3 ডিগ্রি, আবার কোথাও হচ্ছে মাইনাসে। যেটা হচ্ছে কি যে এই যে অবস্থান, এই অবস্থানের মধ্যে আপনার করা যুদ্ধ করাটা যেমন টাফ, এবং যেটা হচ্ছে মারা পড়ছে বেশি সৈন্য। কিন্তু জেলেনস্কির তো সমস্যা নাই, সে তো হচ্ছে এসি ঘরের মধ্যে থাকে, এখন হিটারের মধ্যে আছে, এখন হিটারই আছে। তো সমস্যাটা দাঁড়াচ্ছে কার? যারা মাঠে যুদ্ধ করছে, এবং দিন শেষে তো জেলেনস্কির সৈন্য মরছে, রাশিয়ার সোলজার মরছে, ঠিক আছে। রাশিয়ার তো এখন ফ্রন্ট লাইনে হচ্ছে কি সৈন্য ব্যবহার কমিয়ে দিয়ে হচ্ছে কি ড্রোন অপারেশন চালাচ্ছে, তার জন্য সুবিধা আছে। ড্রোন অপারেশনের রাস্তাটা দেখিয়েছিল জেলেনস্কি, হ্যাঁ, আর মজাটা এখন নিচ্ছে পুতিন। 30,000 ড্রোন, সাথে সাথে আর্টিলারিরও নিশ্চয়ই অনেক আপনার উৎপাদন শুরু করছে। আপনি প্রথমে যেটা বলছিলেন যে তাদের শিল্প কারখানা উৎপাদন এইভাবেও হচ্ছে, মানুষজন চাকরি পাচ্ছে, 24 ঘন্টা হচ্ছে। আর আপনার সাথে হচ্ছে অনুরোধ রইল, পরবর্তীতে আমরা এই বিষয়ের আরেকটা টেনে নিয়ে আসবো, এটা আপনাকে কথা দিলাম। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাবেন। আর আমাদের এখানে আপনারা অনেক কিছু জানতে চান, আমাদের যেটা আমাদের নিয়ম নীতির মধ্যে পড়ে। আসলে প্রতিটা চ্যানেলের একটা নীতি থাকে, নীতিমালা থাকে, অবশ্যই সেগুলো আমরা প্রচার করছি এবং ভবিষ্যতেও করব। তারপরেও আপনারা আমাদের কমেন্ট করতে থাকুন, আমাদের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আপনারা সেটাও জানিয়ে দিন। আজ এখানে বিদায় নিচ্ছি, তার আগে আরেকটি কথা বলি, বিজ্ঞাপন এবং প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।